12347 হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে 3:50 রওনা হয়। 532 কিলোমিটারের জার্নি সমাপ্ত করে এই বন্দে ভারত এক্সপ্রেস পাটনাতে পৌঁছায় রাত 10:40-এ। এই বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও যারা মিস করে গেছেন তাদের জন্য আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আর ডেসক্রিপশনেও এই ভিডিও থাকবে। পাটনা স্টেশনে নামার পর পাটনাতে সিটি ট্যুর করব বলে পাটনাতে রিটায়ারিং রুমে নিজের থাকার বন্দোবস্ত করি। রুম আমি আগে থেকেই বুক করে যাই, আর সেখানে নন এসি রুমের 24 ঘন্টার জন্য বেস ফেয়ার 665 টাকা। এই রিটায়ারিং রুমের ভিডিও আমার অলরেডি পাবলিশ হয়ে গেছে, এই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশনে থাকবে আর আই বাটনেও থাকছে। পরদিন সকালে পাটনায় সিটি ট্যুর করতে বেরিয়ে প্রথমেই চলে যাই পাটনা সাহিব গুরুদ্বারাতে, যার অন্য নাম তখ্ত শ্রী হরিমন্দির পাটনা সাহিব গুরুদ্বারা। পাটনা থেকে পাটনা সাহিবের দূরত্ব 10 কিলোমিটার এবং এই যাত্রাপথ আমি সম্পূর্ণ ট্রেনেই পৌঁছেছিলাম। পাটনা সাহিবে পৌঁছানোর পর সেখান থেকে একটি রুটের টোটো নিয়ে চলে যাই গুরুদ্বারাতে, আর এই গুরুদ্বারার ভিডিও লিঙ্কও আমি আই বাটনে দিচ্ছি, নিচের ডেসক্রিপশনেও থাকবে। আর এর আগের পর্বেই আমি আপনাদের দেখিয়েছি পাটনার গঙ্গারতি। পাটনার গঙ্গা তীরে গান্ধীঘাট বা এনআইটি ঘাটে প্রত্যেক শনি রবিবার এই গঙ্গারতি অনুষ্ঠিত হয়। গ্রীষ্ম এবং শীতে সময়ের কিছুটা তারতম্য ঘটে, সেই সমস্ত কিছু ইনফরমেশন আমার ভিডিওতে রয়েছে। এর আগের পর্বে আমি আপনাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করেছি। এই পাটনা ভ্রমণের আমার যাবতীয় ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশনে। আর আজকে শুরু করছি পাটনার সিটি ট্যুর। এখন আমি চলে এসেছি গান্ধী মিউজিয়ামের সামনে। এবার যাব গান্ধী মিউজিয়ামে, ভিতরে কি আছে, কি টিকিটের ব্যাপার, ওপেনিং কখন, ক্লোজিং কখন, সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন ঘুরে আসি গান্ধী মিউজিয়াম। এই গান্ধী মিউজিয়ামটা গান্ধী ময়দানের একদম পাশেই অবস্থিত, মেন রোডের ওপর। আর আমার পিছনে এইটা হচ্ছে মেন রোড, এখান থেকে আপনি এন্ট্রি করবেন। আর এই জায়গাটায় কিন্তু 2 হুইলার 4 হুইলারের মানে গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত রয়েছে। আর ভিতরে এই দিকটাই হচ্ছে মিউজিয়াম যাওয়ার রাস্তা। হ্যাঁ, এখানে এন্ট্রি ফ্রি, আর এটা কিন্তু সপ্তাহে রোজই খোলা থাকে। এখানে যারা অফিসিয়ালস আছে তারা বললেন সকাল 10টায় ওপেনিং আর সন্ধ্যে 6টায় হচ্ছে ক্লোজিং, মানে 10টা থেকে 6টা অবধি কিন্তু এই গান্ধী মিউজিয়াম খোলা রয়েছে। এই যে এইটা হচ্ছে মিউজিয়ামের মেইন বিল্ডিং। মেইন বিল্ডিংয়ে ঢোকার পর আপনি এখানে দুটো গ্যালারি পাচ্ছেন। প্রথম গ্যালারিটাতে রয়েছে হচ্ছে মহাত্মা গান্ধীর জীবন সংক্রান্ত জিনিস, মহাত্মা গান্ধীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার ফ্যামিলি চার্ট, তিনি কোথায় কোথায় গেছেন, তার বাড়ি কোথায় কোথায় কীরকমভাবে ছিল, তিনি কি করেছেন, এভরিথিং। এবং টোটাল জিনিসটাই হচ্ছে লেখনির উপর, মানে টোটালটাই হচ্ছে ডকুমেন্টারি। প্রথম গ্যালারিটা দেখার পর আপনি চলে যাবেন সেকেন্ড গ্যালারিতে। সেকেন্ড গ্যালারিতে হচ্ছে এই বিহার প্রভিন্সের উত্থান এবং সেই সাথে চম্পারণ বিদ্রোহ এবং সেই সময়ে যত এই স্বাধীনতা সংগ্রামী আন্দোলনকারী ছিলেন এবং তাদের সঙ্গে গান্ধীজির রিলেশন, বিহার প্রভিন্সে গান্ধীজির অবদান কি, এই সমস্ত কিছু ডকুমেন্টেশন রয়েছে হচ্ছে সেকেন্ড গ্যালারিতে। এই দুটো গ্যালারি ঘোরার পর আপনি চলে যাবেন 3 নম্বর গ্যালারিতে।
সেখানে চরকা মিউজিয়াম রয়েছে, অর্থাৎ সেই সময় যে চরকা বা ওই যে তাঁত রেশম বোনার যে মেশিন, তারপর তুলো ভাঙার যে জিনিসটা, আমি এক্স্যাক্টলি এগুলো সব নাম জানি না, তারপরে ওই গান্ধীজি যে চরকায় সুতো কাটতেন, এই ধরনের যে সমস্ত জিনিসগুলো সেই সময় ব্যবহৃত হতো, এবং খাদি সংক্রান্ত বিভিন্ন জিনিসের ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে সেখানে রয়েছে। আর এছাড়া গান্ধীজি চরকা বুনছেন এই একটা মূর্তি ওখানে রাখা রয়েছে। আর সেই সাথে গান্ধীজির একবার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে তার গাড়ির উপর আক্রমণ করা হয়েছিল, সেইটা একটা জায়গায় রাখা রয়েছে। 1934 সালের 25শে এপ্রিল মহাত্মা গান্ধী অস্পৃশ্যতার এগেনস্টে যে ক্যাম্পেইন করছিলেন, সেই ক্যাম্পেইনের জন্যই তিনি যশিডি থেকে দেওঘর আসছিলেন। দেওঘরে বাবা বৈদ্যনাথ ধামে তিনি যাচ্ছিলেন। তো সেই সময় তিনি যে গাড়িটায় করে ট্রাভেল করছিলেন, তার গাড়ির উপর হামলা হয় এবং সনাতনী পান্ডাতরা সেই হামলা করে। কিন্তু কোনো ক্রমে গান্ধীজির সাথে যারা ভলেন্টিয়ার ছিলেন, তারা কোনোভাবে সেই গাড়ি থেকে গান্ধীজিকে উদ্ধার করেন এবং উদ্ধার করার পর তাকে সেফ প্লেসে নিয়ে যান। তবে যে গাড়িটার উপর হামলা হয়েছিল, সেই গাড়িটা কালের নিয়মে প্রাপ্ত হয়ে গেছে। স্টিয়ারিং আর কিছু চেসিস পার্টসের অংশবিশেষ এখনও গাড়িটার রয়েছে, যেটা এই গান্ধী মিউজিয়ামে কিন্তু ডিসপ্লে করা রয়েছে। আমার পিছনে এই যে কাচের যে ঘরটা দেখা যাচ্ছে, এর মধ্যে সেই গাড়ির পার্টসটা ডিসপ্লে করা হয়েছে। কিন্তু যেহেতু কাঁচ দিয়ে ঘেরা, পুরোটাই গ্লাস কভারিং এবং লাইট রিফ্লেকশনের জন্য হয়তো ক্যামেরায় সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। নিজে সশরীরে এখানে এলে কিন্তু সঠিকভাবেই আপনি এটা বুঝতে পারবেন। ভিতরে পুরো মিউজিয়াম গ্রাউন্ডটা ঘুরতে ঘুরতে এখানে কিন্তু আপনি জল তেষ্টা পেলে জল ভরার জায়গা রয়েছে, আর ওয়াশরুম টয়লেটের বন্দোবস্ত কিন্তু রয়েছে। এই গোলঘর জায়গাটা গান্ধী সংগ্রহশালায় বা গান্ধী মিউজিয়াম থেকে মাত্র 200 কি 300 মিটার মতো হবে। হেঁটে আসতে আপনার মিনিট 5-এর বেশি লাগবে না। আর পিছনে এইটা হচ্ছে গোলঘরের এন্ট্রি গেট। এখানে কিন্তু টিকিট আছে। এই হচ্ছে গোলঘরে ঢোকার এন্ট্রি টিকিট। এটা 10 টাকা করে পার হেড। গোলঘরের ভিতরে অ্যাকচুয়ালি একটা পার্ক রয়েছে। এই পিছনে এইটা হচ্ছে পুরো পার্ক এরিয়া। তো পার্ক এরিয়াটার মেনটেনেন্স এসবের জন্য অ্যাকচুয়ালি টিকিটটা নিচ্ছে। আর গোলঘর জিনিসটা কি, এবার সেটা দেখে নিন। এই হচ্ছে আমার পিছনে গোলঘর। তো এই গোলঘরটা অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে তৈরি। গোলঘর আগে ছিল হচ্ছে শস্য ভাণ্ডার। এখানে শস্য মজুত করা হতো। 1786-তে ক্যাপ্টেন জন গ্রাস্টিন এই গোলঘর অর্থাৎ এই শস্য ভাণ্ডারটা তিনি তৈরি করেছিলেন। এটার ইঞ্জিনিয়ারিংয়ে একটা ফল্ট ছিল। এটার যে ডোর রয়েছে, এই ডোরটা ইনসাইডে ওপেন হয় এবং ইনসাইডে যখনই ডোর ওপেন হবে, শস্য ঢোকানো এবং বের করার জন্য সেটাকে কিন্তু ভিতর দিকে খুলতে হচ্ছে। ফলত যে শস্য মজুত করা হবে সেটা কখনোই ফুল ফ্লেজেড মজুত করা যাবে না, তাহলে আর দরজাটাকে কিন্তু খোলা যাবে না। তো সেই কারণে এখানে কখনোই ফুল ক্যাপাসিটিতে শস্যকে মজুত করা হয়নি। এখানে দেখুন একটা সিঁড়ি রয়েছে, এখানে একটা কোলাপসিবল গেটও রয়েছে। এই যে শস্য ভাণ্ডারের একদম উপরে ওইখানে কিন্তু এই সিঁড়িটা দিয়ে ওঠা যায়। 145টা সিঁড়ি রয়েছে এখানে। বাট সিকিউরিটির ইস্যু থাকার কারণে এখন আর এই সিঁড়ি দিয়ে উঠে উপরে গোলঘরের উপরে উঠে পুরো পাটনা শহরের ভিউ নেওয়া সম্ভব হয় না। এখন সিঁড়ি দিয়ে ওঠাটা পুরোটাই কিন্তু মানে বন্ধ রয়েছে। এখানে গোলঘরটা কিন্তু মানডে ক্লোজ থাকে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2টো। তো এখন কোথাও একটা খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, আর সেই খোঁজেই এখন চলেছে। এখন চলে এসেছি বিদ্যাপতি রোডে। এই রোডে আসার পথেই কিন্তু আপনার পড়বে হচ্ছে মিউজিয়াম। এখানে
তবে মিউজিয়ামটা বন্ধ আছে, ভিতরে কাজ চলছে দেখলাম, সেই কারণে মিউজিয়াম যাওয়ার প্রশ্ন নেই। তবে মিউজিয়ামটাও পাটনার একটা মানে দর্শনীয় স্থান। আর এখন দুপুরবেলা খাবার খাবো কিছু একটা, মানে খেতে তো হবে, নাহলে ঘুরতে ঘুরতে তো মানে পেটে এবার চড় পড়ে যাবে। তো এই দোকানটাই এলাম, এখানে লোকাল লোকেদের থেকে খোঁজ নিয়ে জানলাম এখানে এই দোকানটা হচ্ছে মানে অরিজিনাল বলতে পাটনাতে এলে এখানকার বিহারের লিট্টি চোখা ফেমাস, আর হচ্ছে এই চম্পারন মিট ফেমাস। তো চম্পারন মিটের এখানে প্রচুর দোকান আছে, বাট এই রাজু ভাইয়া কা যে চম্পারন মিট হাউস কি মানে আহুনা মাটন, তো এই দোকানটা নাকি অরিজিনাল, মানে এরা চম্পারন থেকেই নাকি মিটটাকে এখানে আমদানি করে তারপর যা যা প্রসেসিং করার করে সেটাকে রান্না করে। তো এখন এখানেই আজকে দুপুরে লাঞ্চ করব, আর দেখি কেমন কি পাওয়া যায় এখানে। रात को गाड़ी है? कल सुबह में कौन गाड़ी? जनशताब्दी। ओ 2 बजे पहुँच जाइए। রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি দুটো ফ্লোর রয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোরে পুরো ফুল, ওখানে বসার আর অ্যারেঞ্জমেন্ট কিছু মানে খালি নেই। এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, তো এখানে অ্যারেঞ্জমেন্টটা কীরকম সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন অর্ডার দিয়েছি, এখানকার ফেমাস যেটা চম্পারন মাটন, তো মাটনটাই অর্ডার দিয়েছি। এখানে চম্পারনের আহুনা মিট রয়েছে, আহুনা চিকেন রয়েছে, আহুনা মাছলি রয়েছে, এছাড়াও রুটি, আরও অনেক কিছু রয়েছে। তো আমি এখানে রাইসটাই নিলাম, এটা ওদের একটা থালি কম্বো হিসাবে রয়েছে, 200 গ্রাম আহুনা মাটন এবং সেটাতে হাফ চাওয়াল। তো এই থালিটাই নিয়েছি, এখন টেস্ট করে দেখি কেমন আসে এই মাটনটা। এখানে এসি ফ্যান দুটোই চলছে, তো সেই কারণে কথা না বলি, খেয়ে নিয়ে তারপর আপনাদের জানাচ্ছি যে এই আহুনা মাটনের টেস্টটা এখানে ঠিক ছিল। দোকান থেকে বেরোলাম, বিল মিটিয়ে মোটামুটি 700 সামথিং আমার বিল হলো। কেননা আমি বাড়িতে নিয়ে যাবো বলে এখান থেকে পুরো প্যাকিং করিয়ে নিলাম। আমি বললাম যে এই মাটন কিন্তু কলকাতা পর্যন্ত যাবে, সেইভাবে প্যাকিং করে দিই, তো আমাকে সেইভাবে এর মধ্যে প্যাকিং করে দিয়েছে। আপনারাও যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান সেরকমভাবে বললে ওরা আপনার সামনে আপনি কতটা মাটন নেবেন সেই অনুপাতে আপনাকে সামনে দাঁড়িয়ে ওজন দেখিয়ে আপনাকে পুরো প্যাক করিয়ে দেবে। আর বাড়িতে প্যাকিং মাংস নিয়ে যাওয়ার ক্ষেত্রে 250 গ্রাম থেকে এখানে মানে প্যাকিংটা স্টার্টিং হবে। আর মাটন যেটা বলবো, মাটনের টেস্টটা অসাধারণ। এরকম মাটন এর আগে মানে আমি কোনোদিন খাইনি, আমাদের কলকাতাতেও এই মাটন পাওয়া যায় না। এবং মাটনটা যেরকম সুন্দর, একদম নরম, এবং সেই সাথে বলবো এর মশলাটা অভূতপূর্ব, মানে কি আছে আর কি নেই সেটা আলাদা করে আমি বলতে পারবো না, কারণ মশলাটা মেশানো। এই পাটনাতে যদি কেউ ঘুরতে আসেন অবশ্যই এই রাজু ভাইয়া কা চম্পারন মিটটা একবার হলেও টেস্ট করবেন। আর যারা মাটন হয়তো খান না, চিকেন খান, তাদের জন্য কিন্তু চিকেন অপশানে রয়েছে। এখানে চিকেন, মাটন, মাছলি এভরিথিং কিন্তু আপনি পাবেন। সো আজকে পাটনা দুপুরে খাওয়াটা বেশ জমিয়ে ভালোই হলো। আর খাওয়ার পর শেষ পাতে আপনি এখানে কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন, আমিও খেয়েছি, কেননা মাটন তো, আর দুপুরে এরকম ঘোরাঘুরির ব্যাপার, কিছু গন্ডগোল হয়ে গেলে মুশকিল। তো খাওয়াটা বলবো 100-100ই হলো। এই বিদ্যাপতি রোডের এই মুখটা, এই যে এই দিকে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন কালারের কাপড় দিয়ে মোড়া, এইটা হচ্ছে পাটনা প্ল্যানেটোরিয়াম। পাটনা প্ল্যানেটোরিয়ামও ক্লোজ, টেম্পোরারি ক্লোজ, কেননা এখানে কাজ চলছে। এর আগে আসার পথে আপনাদের পাটনা মিউজিয়াম দেখালাম, সেখানেও কাজ চলছে, সেটাও বন্ধ। আর প্ল্যানেটোরিয়ামটাও এখন বন্ধ, তাই এগুলোর ব্যাপারে আর কিছু আমি বলতে পারলাম না। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে পাটনা রিভলভিং রেস্টুরেন্ট। এইটা হচ্ছে রেস্টুরেন্টে এন্ট্রি, এই যে এখান থেকে সবাই ঢুকছে, PIND পিন। তো এই পিন রিভলভিং রেস্টুরেন্টটা কেমন সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আসা। তো 1 নম্বর গেট থেকে বেরোনোর পর আপনি SBI এর বিশাল বড় ব্রাঞ্চ বিল্ডিং দেখতে পারবেন, তার পাশেই ডিসকোমান ভবন রয়েছে, তার 18 তলায় রয়েছে এই রিভলভিং রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি জার্মান টেকনোলজিতে এটা তৈরি, যেটা মোস্ট প্রবাবলি বোধহয় 60 মিনিটস লাগে একটা টোটাল পার্ক করে আসতে আর কি। আমাদের পৃথিবী যেরকম নিজের চারপাশে ঘোরে, আবার সেই রকমভাবে ঘুরতে ঘুরতে সূর্যকেও প্রদক্ষিণ করছে। এখানে এই পিন রিভলভিং রেস্টুরেন্টটা অনেকটা এরকমই, ওই নিজের চারপাশে ঘোরার মতোই অবস্থা। সে আছে 1 ঘন্টার উপর ওয়েটিং টাইম, ভিতরে নাম লিখে বসে থাকতে হবে। তো এতক্ষণ এখানে ওয়েট করা আমার পক্ষে পসিবল নয়। তো উপরে উঠলে কেমন লাগে 18 তলার উপর থেকে রিভলভিং রেস্টুরেন্ট, সেটা তো বুঝতেও পারলাম না। আমি আপনাদের ওয়েটিং এরিয়ার অবস্থাটা কি আপনাদের দেখাচ্ছি।
এখানে ভিতরে ঢোকার পর এখানে রিসেপশন ডেস্কে আপনাকে নাম লেখাতে হবে এবং এখানে তারপর সবাই যেরকমভাবে ওয়েট করছে আপনাকে এভাবে ওয়েট করতে হবে। দেন আফটার দ্যাট আপনার কল এলে দেন আপনাকে ডাকবে এবং এখানে লিফট রয়েছে, লিফটে করে আপনাকে 18 তলায় নিয়ে যাবে। তো আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে আমি কলকাতা থেকে এসেছি, যদি একবার রেস্টুরেন্টটা দেখা যায়, মানে ভিড় আছে বুঝতে পারছি, উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট নেই, বাট আমি একবার গিয়ে দেখবো। বললো না ওরকম ওদের ফেসিলিটি নেই, অ্যাকচুয়ালি সবই ব্যবসা, আমি যাব খাবো না এরকম করলে তো হবে না, কিন্তু আমার পক্ষেও ওয়েট করা পসিবল নয়। তো সেই কারণে ওরাও আমাকে উঠতে দিল না, আমিও ওদেরকে বাদ দিয়ে দিলাম আর কি। আমার পিছনে এইদিকে হচ্ছে গান্ধী ময়দানের 1 নম্বর গেট, আর 1 নম্বর গেট থেকে বেরিয়ে আপনি যখন রাস্তাটা ক্রস করছেন, ক্রস করার পর এই যে পিছনে স্কাই ব্লু কালারের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে SBI বিল্ডিং এর আইকন। আর তার পাশে এই যে গলিটা যাচ্ছে, এই গলিটা দিয়ে গেলেই আপনি সেই রিভলভিং রেস্টুরেন্টে মানে পৌঁছে যাবেন। কখনো যদি কপালে থাকে দিনের বেলা এসে ট্রাই করতে হবে। এখন 7:30 বাজে, তাতেই বলছে 1 ঘন্টার উপর ওয়েটিং মানে করতে হবে, এখানে ওয়েটিং হলে বসে বসে আমাকে ওয়েট করতে হবে। আজকে আমার পাটনা সিটি ট্যুর শেষ করব মহাবীর টেম্পল দিয়ে। পাটনার সিটি ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। মহাবীর টেম্পল অ্যাকচুয়ালি লর্ড হনুমানজির মন্দির, ডেডিকেটেড টু লর্ড হনুমান। আর এটার লোকেশনটা হচ্ছে একদম পাটনা স্টেশনের পাশে। যে 1 নম্বর প্ল্যাটফর্মে গায়েই হচ্ছে এই মহাবীর টেম্পল, এবং এখানে ঢোকার সময় নিঃশুল্ক জুতো কাউন্টার রয়েছে, সেখানে আপনি জুতো খুলে ঢুকতে পারবেন। এবং তারপর এখানে প্রসাদ হিসাবে লাড্ডু কেনার কিন্তু ব্যবস্থা রয়েছে। তার কি কি প্রাইস চার্ট আছে সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই মহাবীর টেম্পলের ভিতরে রসুই ঘর আছে, মানে যেখানে রান্না হয়। তো এখানে আমি যেটা শুনলাম, এই রসুই ঘরে রান্না করা খাবার মানে প্রসাদ, এটা নাকি অযোধ্যায় রামলালাকেও প্রেরণ করা হয়। তো রামজির সঙ্গে লর্ড হনুমানজির কানেকশন কিন্তু বরাবরই রয়েছে। ভিতর থেকে বেরোলাম দর্শন করে, ভিতরে হনুমানজির 2টি বিগ্রহ রয়েছে। মনের কোনো ইচ্ছা থাকলে সেটা জানালে সেটা পূরণ হবে, তাই মনস্কামনা পূরণের জন্য একটা বিগ্রহ। আর একটা বিগ্রহ হচ্ছে দুঃখ হরণ, মানে দুঃখ হরণ বলে লেখা রয়েছে, মানে মনে কোনো দুঃখ থাকলে, অশান্তি থাকলে সেটা জানালে সেটাও মানে হয়তো ফুলফিল হবে, এরকম একটা বিশ্বাস থেকে একটা দুঃখ হরণ, একটা মনস্কামনা পূরণের জন্য 2টো বিগ্রহ। মানে এখানে অনেকে বলছেন এটা হচ্ছে মনস্কামনা পূরণের মন্দির, কেউ বলছেন সংকট মোচনের মন্দির, মানে 2টো রূপই কিন্তু এখানে প্রেজেন্ট এই মহাবীর টেম্পলে।